স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। পঞ্চগড়ে আজ রেকর্ড তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস। ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলাটিতে। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২,০০০ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত সন্ধ্যা থেকে সকাল অবধি থাকছে শীতের দাপট। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসে উত্তাপ পাওয়া যাচ্ছে না। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছেন শ্রমজীবী ও দিনমজুররা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন বিস্তারিত। জি, আপনি জানেন যে উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতোই শীতের দাপট থাকে, তবে এবার পৌষের শুরুতে কিন্তু আমরা কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও কিন্তু শীতের যে দাপট সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তাপমাত্রা ৯.০ থেকে ৯.৪৫-এর মধ্যেই কিন্তু ওঠানামা করছে দিনের সকালবেলা যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি। এছাড়া কিন্তু সকাল থেকেই সূর্যের দেখা মিলছে, যদিও ভূপৃষ্ঠ সূর্যের উত্তাপ ছড়াতে পারছে না এবং কাঙ্ক্ষিত উত্তাপ না ছড়াতে পারায় ৯টা-১০টা পর্যন্ত কিন্তু শীতের দাপট থেকে যাচ্ছে। তবুও কিন্তু ওই মৃদু শৈত্যপ্রবাহর মাঝে সূর্যের কিন্তু দেখা মিলছে, যেটা কিন্তু জনমনে কিছুটা স্বস্তি সঞ্চার করেছে। তো গত কিছুদিন আগেও কিন্তু দিনব্যাপী সূর্যের দেখা মেলেনি, এছাড়া কিন্তু ঘন কুয়াশা বিরাজমান জমেছিল। তবে পৌষের শুরুতে যে শীতের দাপটটা থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। তো এইবারের শীতের এই আবহাওয়া আসলে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় ১২,০০০-এর বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া শীতবস্ত্র কেনার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার মতো সরকারের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া গেছে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। তো আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ যেটি চলছে সেটা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে দুপুরের পর থেকে যদিও সূর্যের উত্তাপ থাকছে, কিন্তু বিকেলের পরে কিন্তু সূর্যের দাপট তেমনটা আর থাকে না। সন্ধ্যার পর থেকেই সারা রাত জুড়েই শীতের তীব্রতা আমরা লক্ষ্য করি। তো আবহাওয়া অফিস বলছে আরো কয়েকদিন পরে শীতের তীব্রতাটা আরো অনেকটা বাড়বে এবং পৌষের যে দাপট সেই দাপট কিন্তু দেখতে পাবে জেলাবাসী। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ঠা ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এই দিবসের উৎপত্তি। ১৯৯০ সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন। বিশ্বের বহু দেশ, সরকারের সংগঠন কিংবা মন্ত্রণালয় সহ বিভিন্ন বেসরকারি সংস্থা, সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসকে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে। এর মধ্যে আলোচনা সভা, পথসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন উল্লেখযোগ্য। নির্মাণের ২০ বছরেও সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর বাস টার্মিনাল। টার্মিনালের বদলে গাড়ি রাখা হচ্ছে প্রধান সড়কে। এতে আঞ্চলিক সড়ক পরিণত হচ্ছে পার্কিং ইয়ার্ডে। বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। চালক ও শ্রমিকরা জানান, সংস্কারের অভাব ও নিরাপত্তার সংকট থাকায় বাধ্য হয়ে প্রধান সড়কে গাড়ি রাখছেন তারা। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত টার্মিনাল সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।
2003 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার অর্থায়নে নির্মাণ হয় চাঁদপুর পৌর বাস টার্মিনাল। নির্মাণের 20 বছর হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কার না হওয়ায় এটি ব্যবহার অনুপযোগী পরিণত হয়েছে নির্মাণ সামগ্রী রাখার ভাগাড়ে। টার্মিনালের ভেতরে খানাখন্দে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। বাউন্ডারি না থাকায় নিরাপত্তা সংকট, বহিরাগতদের অবাধ বিচরণ, পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও টার্মিনালের পাশে থাকা পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে নাভিশ্বাস ওঠে শ্রমিকদের। শ্রমিকরা জানান, রাস্তায় বাস রাখায় দুর্ঘটনা ঝুঁকির পাশাপাশি সড়কে বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। স্টাফের কোনো নিরাপত্তা নেই, একটা গাড়ি এদিকে রাখতে আসছে, চুরি ডাকাতির একটা হয়। এক গাড়ির সাথে আর এক গাড়ি যে প্লেস করব, অথবা গাড়ির থেকে আপনি প্লেস করে আপনি নামবেন, নামার কোনো পরিবেশ থাকে না বৃষ্টি হইলে। চারপাশে কোনো বাউন্ডারি নাই, যে কোনো সময় বহিরাগত পোলাপান আসে, আইসা গাড়ির মাল সামান এটা সেটা চুরি হয়, স্টাফ অনেক সময় গাড়ি ঘুমায়, গাড়ির মোবাইল টোবাইল চুরি হয়, এগুলো তো আছেই। মলাহালায় পৌরসভার গাড়ি এনে দুর্গন্ধে থাকা যায় না। বিভিন্ন সময় সংস্কারের দাবি জানালেও নেওয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ। অভিযোগ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের। জেলা প্রশাসক বাস স্টেশনে এসে পৌর কর্তৃপক্ষকে নিয়ে সরজমিনে নিয়ে তদন্ত করে দেখে অনুধাবন করে আমাদেরকে সংস্কারের আশ্বস্ত করেছেন। দ্রুত টার্মিনাল সংস্কারের কাজ শুরু হবে জানান পৌর প্রশাসক। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা সেই নির্দেশনা দিয়েছি যে বাস মালিক সমিতি যেন টার্মিনাল থেকে যেন তারা পরিচালিত করে, রাস্তার মধ্যে যেন কোনো বাস না থাকে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য 2 শতাধিক গাড়ি চাঁদপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করে। যানজট ও জনভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনাল সংস্কারে ব্যবস্থা নেওয়ার দাবি চালক, শ্রমিক ও যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জ শহরে বাস স্টেশন সম্প্রসারণ ও মাইক্রো স্ট্যান্ড করার নামে গেল সরকারের আমলে কোটি টাকার বালু বাণিজ্যের অভিযোগ উঠেছে। 2টি পরিবহন স্টেশনের নামে একটিতে আমন ধানের জমি ও অন্যটিতে পুকুর ভরাট করছিল জেলা পরিষদ। এই 2টি স্থান ভরাট করতে কেবল বালু বাণিজ্য হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত আধুনিক বাস স্টেশন ও মাইক্রো স্ট্যান্ড নির্মাণের দাবি স্থানীয়দের। আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ শহরের একমাত্র নতুন বাস স্টেশন বর্ধিতকরণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। এ সময় সুরমা নদীতে অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে বাসস্ট্যান্ডের আমনের জমি ভরাট করা হয়। একই সময় মাইক্রোস্ট্যান্ড করার নামে জেলা পরিষদের আরেকটি পুকুর ভরাটের কাজ শুরু করা হয়েছিল। তবে 5ই আগস্টের পর এই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বলছেন, স্টেশন সম্প্রসারণ ও নতুন মাইক্রোস্ট্যান্ড করার নামে কেবল বালু বাণিজ্য করেছেন তৎকালীন আওয়ামী লীগের নেতারা। খালি দেখারাম সু খালি বালুটোই ফেলাইছে, তারা এটা দেখাইয়া তারা মুনাফাটা পার। আমরা যেটা পুকুর যদি বরাট করে তো আমরা অসুবিধা, আমরা এখান থেকে যাইতে আমরা যাইব। শহরের একমাত্র বাস স্টেশন 1994 সালে নির্মাণ হলেও সময়ের সঙ্গে বেড়েছে যাত্রী ও পরিবহনের সংখ্যা। একই সঙ্গে অবকাঠামো হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী। কিন্তু এসব সংস্কারে নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। পুকুরও মাছ চাষ করাই গইতো, এরপরে এটা বড় হয়েছে, বড় হইয়া তো এটার মাঝে খালি খাদ হইদার হইতে মনে হয় যার মনে হয় 2 বছর ধরে। পুকুর হওয়ার পরে কত টাকার বরাদ্দ করছে এটা আমরা জানি না, কিছু কইরা তৈয়া গেছে গিয়া, কোনো হাম হইতেছে না। বাস স্টেশন সংস্কারে 1 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পুকুর শ্রেণীর জমি ভরাট আইনের লঙ্ঘন। যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পুকুর ভরাট করা হয়েছে মাইক্রো স্ট্যান্ড তৈরির জন্য। পুকুর শ্রেণীর জমি ভরাট করে থাকা এটা আইনের লঙ্ঘন। আমরা নথিপত্র দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বালু লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও দ্রুত বাস স্টেশন আধুনিকায়ন করা হবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এবার দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত, নিবেদন করেছে এক্সপো গ্রুপ। উচ্চশিক্ষায় বিদেশে যেতে চেয়েছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনের সোচ্চার ছিলেন শুরু থেকেই, তবে প্রাণ হারান উত্তাল 5ই আগস্ট। এরপর 3 মাস পেরোলেও মেলেনি সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান। মামলার অগ্রগতি নিয়ে হতাশ, শোকে বিহ্বল পরিবারটি। আমাকে বলতো না আন্দোলনে যেত, সেদিন আমার সামনে দিয়েই গেছে। আমি অনেকবার নিষেধ করলাম, তোমাকে দেখে ওরা টার্গেট করবে, আব্বু আজকে যাও না বাবা।
সাকিবের কথা তুলতেই কেঁদে বুক ভাসালেন পরিবারের সদস্যরা। আমার ছেলে এই সাইডে মারা যাচ্ছে আর আমরা ওর পাশ দিয়ে চলে যাচ্ছি মেডিকেলে। তখনও আমার ছেলে জানতেই ছিল, বলতো যে আসলে জীবন দেওয়া হলেও এই দেশের মানুষকে রক্ষা করা উচিত। আন্দোলনে উত্তর রাজশাহীর আলুপট্টি এলাকায় 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। ভালোবেসে পরিবারের সম্মতিতে সাকিবকে বিয়ে করেছিলেন নিশাত। শুধু স্বামী নয়, একমাত্র ভালো বন্ধুকে হারিয়ে নিঃস্ব নিশাত। আসলে সাকিব তো শুধু আমার স্বামী না, সাকিবই আমার একমাত্র বন্ধু ছিল। আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল কিচ্ছু নেই। সাকিবের পরিবারও রাজি ছিল না, আমার পরিবারও না। তারপরেও ধরেন সাকিব আর আমার জেদের বসে এই বিয়েটা হয়, পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু সাকিবের পড়াশোনার কারণে আমি আর আসিনি এই জায়গাতে। সাকিবের স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, সুযোগ পান বেসরকারি মেডিকেলে, কিন্তু অর্থ সংকটে পূরণ হয়নি স্বপ্ন। তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ফিনল্যান্ড যাবার প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। বাংলাদেশ মেডিকেলে চান্স হয়েছিল। বাপের পা ধরে কাঁদছে, আব্বু আমাকে মেডিকেলে পড়াও, তোমার দোকান আছে একটা, বিক্রি করে আমাকে মেডিকেলে পড়াও, আমি অন্য কোথাও আর পড়বো না। পড়বে না জোর করে এই বরেন্দ্র ভার্সিটিতে ভর্তি করেছিলাম আমি। আন্দোলনের 3 মাসেও সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান পাননি সাকিবের পরিবার। ঢাকা থেকে এখন পর্যন্ত এসেছিল 2 জন সমন্বয়ক এসেছিল, আর সরকার থেকে আমার বাসায় শুধু ডিসি এসেছিল। সে মহিলা ডিসি জয়েন্ট করে প্রথম দিনে আমার সঙ্গে দেখা করেছে, এছাড়া আর কোনো যোগাযোগ করেনি কেউ। আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে থাকবে সরকার, যোগ্যরা এগিয়ে নেবে দেশ, তাহলেই সফল হবে সন্তানের জীবনদান, মনে করেন সাকিবের মা। এই দেশে কোনো বিচার আছে? সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। রাজবাড়ীতে বীজ ও সার সংকটের মাঝে শুরু হয়েছে হালি পেঁয়াজের আবাদ। উৎপাদন ঠিক রাখতে 4000 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করে কৃষি বিভাগ, কিন্তু বীজ নষ্ট পড়ায় ক্ষতির মুখে পড়ে কৃষকরা। নতুন করে বীজ বিতরণের সিদ্ধান্ত হলেও এখনো পাননি 2000-এর বেশি কৃষক। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা হিসেবে পরিচিত রাজবাড়ী। দেশের 14% পেঁয়াজ উৎপাদন করেন এই জেলার কৃষক। পেঁয়াজের লক্ষ্যমাত্রা পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহে 4000 কৃষককে 1 কেজি করে বিএডিসির বীজ দেয় কৃষি বিভাগ। বিনামূল্যের দেয়া এই বীজে চারা না গজানোয় বিপাকে পড়েন চাষিরা। ক্ষতি পুষিয়ে দিতে নতুন করে বীজ বিতরণ শুরু করলেও এখনও পাননি 2000-এর বেশি কৃষক। যারা পাইছে তাদের কাছে কিনছি, তারা আমার জমি লাগাবো 6-7 পাই, এখন আমার 1 পোয়া জমি আর কাজে নাই। শুনতেছি দেবে, তো ওই দানা নিয়ে তো আর এখন কৃষক চারা উৎপাদন করে তো খেতে লাগাতে পারবে না। এদিকে বেড়েছে সার ও কীটনাশকের দামও, ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। পেঁয়াজের খরচ এবার গতবারের চেয়ে একটু বেশি পড়তেছে। সার, মেডিসিন সব কিছুর দাম বেশি। এবার 25% ভুঁই আমরা রেডি করতে, ফসলটা ঘরে তুলতে আমাদের 60,000 টাকা খরচ হইতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিতরণ করা বীজ থেকে হালি পেঁয়াজ আবাদ সম্ভব না হলেও গুটি পেঁয়াজ চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। সারের দামের বিষয়ে বাজার মনিটরিংয়ের কথা জানান কর্মকর্তারা। যে পেঁয়াজটা এখন দেওয়া হচ্ছে, যে সকল কৃষক অতি দ্রুত ভালোভাবে চাষাবাদ করতে পারবে তারা এটা পেঁয়াজ হিসাবে ব্যবহার করতে পারবে, পরবর্তীতে মরিকাটা হিসাবে এই বীজটা ব্যবহার করতে পারবে। সারের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ এবং মনিটরিং জোরদার করা হয়েছে। 2024-25 অর্থ বছরে রাজবাড়ীতে 30,020 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি আমন মৌসুমে কুষ্টিয়ার সরকারের ধান চাল সংগ্রহের উদ্যোগে সাড়া মিলছে না। ধানের বাজার দর বেড়ে যাওয়ায় মিল মালিকরা রয়েছেন লোকসানের ভয়ে। চালের নতুন দর কার্যকরের দাবি মিলারদের। এই অবস্থায় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা ঠিক রাখতে ও মজুদ বাড়াতে সরকার প্রতি বছর স্থানীয় বাজার থেকে ধান চাল সংগ্রহ করে থাকে। চালের বড় একটি অংশ আসে কুষ্টিয়া থেকে। এখানকার মিল মালিকরা কৃষকদের কাছ থেকে প্রতিমন মোটা ধান কিনছেন 1300 থেকে 1330 টাকায়। এতে প্রতি কেজির উৎপাদন খরচ পড়ে যাচ্ছে 50 টাকা, অথচ সরকারের বেঁধে দেওয়া দর 47 টাকা। ফলে লোকসানের কথা বলছেন মিলাররা। মিল মালিকের কাছ থেকে চাল কিনছে 47 টাকা, মিল মালিক পাবে কোথায়? আবার এই মিল মালিক
হাটে যাই তো ধানটা কিনে আনি তৈরি করবি, তো ধানই তো পাচ্ছে না। স্থানীয় চালকল মালিকরা বলছেন সরকারের সাথে চুক্তি করে তারা এখন বিপাকে। ধানের বাজার দর শুরুতে স্থিতিশীল থাকলেও এখন প্রতিদিন বাড়ছে। যদি 33 টাকা কেজি ধান কিনে আর যদি চাউল যদি 47 টাকা কেজি দেয়, তাহলে চাউল পরে আপনার 50 টাকা কেজি, 3 টাকার ডিস্টেন্স। আর বাকিরা তো এখনো পর্যন্ত হতাশ। লোকসানে চাল দেয়া সম্ভব নয় জানায় চালকল মালিক সমিতি। নতুন দর নির্ধারণ সহ বোনাস ঘোষণার দাবি তাদের। গভর্নমেন্ট যদি দ্রুত একটা বোনাস বা ইনসেন্টিভ দেওয়ার যে সুযোগ আছে, প্রকিউরমেন্টটাকে বাস্তবায়ন করতে চায়, সবচেয়ে ভালো হবে। জেলা খাদ্য কর্মকর্তা জানান মিল মালিকরা চাল সরবরাহ শুরু করেছেন, তবে গতি কম থাকায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা আছে। সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে মিলাররাও প্রচণ্ড চেষ্টা করছে। তাদের যে চুক্তির আওতায় যে পরিমাণ চাল আছে সেটা তারা আস্তে আস্তে দিয়ে দেবে, কিন্তু গতিটা গতবারের তুলনায় যেহেতু বাজার মূল্য বেশি, গতিটা কম। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। পর্দা উঠল ইউনিক সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে। মঙ্গলবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সহসভাপতি নাসির শাহরিয়ার জাহিদি। মালয়েশিয়া, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও ইউক্রেন সহ মোট 14টি দেশের 140 জন শাটলার অংশ নিয়েছেন। নারী ও পুরুষদের মোট 6টি ইভেন্ট হচ্ছে প্রতিযোগিতা। আসরে ভালো করার প্রত্যাশা বাংলাদেশের। এমন আয়োজন বাংলাদেশের খেলোয়াড়দের মান বাড়াতে সহায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যাডমিন্টনের সুবিধাটা হলো অল্প একটু জায়গা নিয়ে এটা খেলা যায়, এবং আমাদের দেশে যুগ যুগ ধরে ব্যাডমিন্টন কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এবং আজকের এটা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশে ব্যাডমিন্টন নতুন একটা অধ্যায়ের সূচনা হবে, এবং এই যে আমাদের বাংলাদেশের প্রান্তরে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, এটাকে একটা অর্গানাইজড ওয়েতে সাংগঠনিকভাবে ফেডারেশন হয়তো আরও উন্নত মানে নিয়ে যাবে। 2025 সালে বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের পরিবর্তিত ক্যালেন্ডার চূড়ান্ত করল সাফ, যেখানে স্থগিত হওয়া অনূর্ধ্ব 20 নারী সাফের আসর ঢাকায় বসবে 1 জুলাই, চলবে 11 জুলাই পর্যন্ত। সব ঠিক থাকলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে পুরো টুর্নামেন্ট। আশা সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হিলালের। অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 3 ডিসেম্বর ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। সকালে অনুশীলন সেশন হলেও ওই দিন বিকেলেই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে সাফ থেকে। সাফের বয়সভিত্তিক আসরগুলো করা হয় এএফসি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে, তাই এএফসির সূচিতে পরিবর্তনের সাথে সাথে স্থগিত করা হয় সাফের সূচিও। এখন এএফসির সূচি চূড়ান্ত হওয়ায় বদলে গেল সাফের শিডিউলও। ওমেন্স আন্ডার 20 তখন ছিল হলো মার্চে হওয়ার কথা ছিল এফসির, সেই হিসাবে আমরা ফেব্রুয়ারিতে রেখেছিলাম, কিন্তু এখন সেটা তারা নিয়ে গেছে অগস্টে, এই জন্য আমরা আবার জুলাইতে আমরা করছি। এরকমভাবে প্রত্যেকটা টুর্নামেন্টেরই কিছু চেঞ্জেস আসছে। পরিবর্তিত সূচিতে পুরুষদের অনূর্ধ্ব 19 সাফ 8 থেকে 18 মে ভারতে, অনূর্ধ্ব 17 নারী ও পুরুষ সাফ যথাক্রমে 14 সেপ্টেম্বর এবং 17 অক্টোবর থেকে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 6 থেকে 19 নভেম্বর নারী ক্লাব কাপ অথবা অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাফের বৈঠকে। 11 ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কাও ছিল বেশ, তবে এখন সে শঙ্কা কেটে গেল। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই বসবে এই আসর। 17 হয়নি, আন্ডার 17 উমেন্সেরও হয়নি, দুটো হয়নি এখনো। আমরা এখন মানে ফাইনাল করছি না, কারণ এই ক্যালেন্ডারটার জন্য ওয়েট করতেছিলাম। আমরা যেটা করেছি আমার মনে হয় এনাফ টাইম পাবে, প্রিপারেশন টাইম ওরা এনাফ পাবে। ওরা প্রিপারেশন টাইমটা ওদেরটা ওরা বুঝে নেবে যে কতদিন দরকার, তাদের কোচের সাথে আলাপ করে এরকম হওয়ার কথা। যদিও ছুটিতে থাকা লাল সবুজের কোচের মেয়াদ শেষ হবে এ মাসেই, তবুও বিলেত থেকে তার পাঠানোর ট্রেনিং শিডিউলেই চলছে আফিদা সাগরিকাদের অনুশীলন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথেই থাকুন 24 ঘন্টা।